এর মধ্যে যে করে আমাদের কমেন্টে আসছে, আমি সেই কমেন্ট সেকশনে যেতে চাই। কমেন্টে আমি যেখানে ছিলাম তারপরে যাই, যে নাজমুল ভাই ডিল এটা একটু হয়ে গেছে। আচ্ছা, একজন কমেন্ট করেছেন যে এমডি আশরফুজ্জামান বাবু, প্রিয় ইমরান ভাই, সহযোদ্ধা ও জেল পার্টনার। জি, ধন্যবাদ আশরফুজ্জামান বাবু। আচ্ছা, একজন কমেন্ট করছে নাইম বাবু, আবার কমেন্ট করছে যে চাঁদাবাজ এইস রিফাত কেমন করে এনসিপি নিয়ে এত বাড়াবাড়ি করে। আচ্ছা, এটা নাইম বাবু। আমাদের রাতুল জয়েন করছেন। সাকিব আছেন তালা থেকে, উনি লিখেছেন যে আপনারা সাতক্ষীরা জেলা 24-এর অভ্যুত্থানের প্রথম সারির সহযোদ্ধা, আপনাদেরকে মূল্যায়ন না করে সাইড কেন করা হলো, আর আপনারা কেন পিছিয়ে গেলেন? আপনারা তো উল্টা প্রতিবাদ করতেন, কেন পারলেন না? আসলে আমি বলি, টক শোটা আসলে সাতক্ষীরার মতো জায়গায় আমার একটা ছোট, আমার একটা পেজে আমাকে কমেন্ট করতেছে, ভাই আজকে যেন আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে আজকে টক শো শেষ না করা হয়। আমি আসলে কি বলবো, মানে আপনাদের এই যে রনি এবং ইমরান, এইটা সাতক্ষীরার মধ্যে সবার কাছে পরিচিত, এবং মানুষের হয়তো আপনাদের সামনাসামনি পায় না, যে নাজমুলের সাথে কথা হলো 5 মিনিট, ইমরান ভাইয়ের সাথে 5 মিনিট কথা হলো, পায় না, কিন্তু আজকে পেয়েছে। আমি চাইবো আমার যারা আমাদের অতিথি আছেন একটু সময় দিবেন। আচ্ছা, একটা প্রশ্ন আছে যে রনি ভাই, রাতুল প্রশ্ন করছে এটা, যে রনি ভাই, আম আর গাড়ি এর ঘটনাটা আপনি জানেন কি, প্লিজ বলবেন। আচ্ছা, আমি তো রনির কাছে যে সমস্ত প্রশ্নগুলো আসছে আমি একেবারে করে দেবো, এইটাই আপনি শেষ উত্তর দেবেন, তারপরে ইমরানের কাছে যে আমি অনুষ্ঠান শেষ করে দেবো, নাহলে সারা রাত গেলেও দর্শক আজকে ইমরান আর রনিকে ছাড়বেন আমি জানি। আচ্ছা, তারপরে একজন প্রশ্ন করছে আবারও যে অধিকাংশ, জি জি জি, হয়তোবা ইমরান ভাইয়ের কাজ আছে কিনা জানি না। যাই হোক, জনমনের প্রশ্ন আজকে উত্তর হোক, রাত হোক, যে সমস্যা নেই। মোহাম্মদ ইমরান হোসেন ভাই, আপনি কি সময় দিবেন আজকে আমাদের টকশোতে? হ্যাঁ, তাহলে আমি আমি স্লোলি, আমার ভাইয়াকে বললাম না যে রনি আমি খুব কাছ থেকে দেখি নাইন কমেন্ট করছে। আমি যখন আসলে আমি তো রান্নার মধ্যে সিভিল হিসেবে ছিলাম এবং সিভিল সদস্য হিসেবে ওর মধ্যে খুব খুব করছি, বিশেষ করে এমনকি রিমান্ডে যখন ছিলাম আমাদের খাবার এক বস্তা খাবার সহ দিয়ে আসছে ওই নাইম বাবু। ঠিক আছে, আসলে এরা এই যে আমি আমি আজকে আমাদের কিন্তু যারা কমেন্ট সেকশন আছে, আমাদের যারা কমেন্ট সেকশন সবাই কিন্তু রাজপথের যোদ্ধা, এবং আমি দেখেছি অনেকেই আমাদের সাতক্ষীরা জেলার অনেক উদ্যতন বর্তমানে কমিটির রানিং বা সাবেক সবাই আমাদের লাইভে আছেন, আমি দেখতে পাচ্ছি। তো অলমোস্ট যারা দেখতেছে খুব আগ্রহ সহকারে দেখতেছে, এবং নাইম সহ আরো কয়েকজন করছে যে আজকে টক শো যেন সংক্ষিপ্ত না করা হয়, যাতে সময় লাগুক, সত্য যেন সামনে আসে। আসলে সাতক্ষীরার মানুষের মধ্যে অনেক অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন। আমি যখন আমি কিন্তু এর আগে অনেক টক শো করেছি, অনেক থাম্বনেল প্রকাশ করছি, কেউ কখনো আমার ইনবক্সে প্রশ্ন দেয় না। আজকে যখন আমি কিন্তু থাম্বনেল প্রকাশ করছি 10টা 11টার পরে, মানে সকাল সকাল না, আমি সকাল থেকে নাইমের কাছে, আমি সরি, আমি অনেক কাছে ফোন দিচ্ছি যে আমি কি থাম্বনেলটা প্রকাশ করবো কি করবো, সময় কি আমার দিতে পারবে, আমি কনফিউজ। তো পরে যখন আমি প্রকাশ করলাম, আমি অনুমতি না নিয়েই প্রকাশ করছি। তো প্রকাশ করার পরে দেখি আমার কাছে কমেন্টে প্রশ্ন, ভাই এইগুলো জানতে চাই, ভাই এইগুলো একটু ক্লিয়ার করবেন, আমাদের অনেক দিনের প্রশ্ন, মনে আকাঙ্ক্ষা। তো আমি আসলে যাই যেখানে ছিলাম, যে আমের বিষয়টা, যে আমাদের রাতুল, সরি না, আবারও যাই। হ্যাঁ, রাতুল প্রশ্ন করছে যে রনি ভাই, আমের বিষয়ে কি আপনি কোনো ঘটনা জানেন কিনা? আমরা দেখেছি যে আমের বিষয়ে একটা ঝামেলা হয়েছিল বাইপাসে, বিশেষ আম নিয়ে, ওইটা নিয়ে আসলে কোনো কিছু জানা আছে কিনা? ধন্যবাদ ভাই। আসলে আমের বিষয় সাতক্ষীরার মানুষ কিছুটা জানে, কিছুটা জানে না, এমনটা আছে আমি জানি। আসলে ঘটনাস্থলে সরাসরি আমি থাকার কারণে বিষয়টা আমার ব্রেনটা আছে। যেহেতু সাতক্ষীরার মানুষ কিন্তু আমের বিষয় নিয়ে অনেক আগ্রহী। ওই টাইমে কিন্তু ভাই প্রচুর মেসেজ, প্রচুর ফোন, ভাই এটা কেন আপনি পাবলিশ করতেছেন না, বা কিছু কিছু ব্যক্তিবর্গের গায়ে লাগতো। এই জন্য আর কি কখনো, মানে আপনি বলতে পারেন ভাই ভয় পাইছেন, আসলে ভয় না, কিছু কিছু বিষয় আছে কি জানেন, ভাবতে হয়। যাই হোক, ও পর্ব বাদ দিন। সকালে ফজরের নামাজ শেষ করে ঘুমাইলাম ঘটনার দিন সকাল। যেহেতু ওই দিন রাত্রে মনে হয় 2টা কি 3টার দিকে ফিরছি বাসাতে, একটা বাসায় গিয়েছিলাম দাওয়াতে, আত্মীয়র বাসায়। ওখান থেকে ফেরার পরে এসে আবার সকালে আবার একটু ঘুমাইছি। ঘড়ির কাঁটায় 7টায়
57 থেকে 58। তখন ফোন দিয়েছেন আমাদের, সকলে চেনেন মনে হয়, সাংবাদিক মুজাহিদ ভাই। ইনি মনে হয় আশাশুনি বাসা, যাই হোক, ইনি হচ্ছে যশোর বার্তার মনে হয় সাংবাদিক। ফোন দিয়ে বলা হলো যে রনি, শুনলাম যে আলিপুরের কয়েকজন সমন্বয়ক পরিচয় দিয়ে নাকি বাইপাসের থেকে হচ্ছে আপনার আমের গাড়ি আটকে ওখান থেকে টাকা নেওয়া হচ্ছে, বিষয়টা কি ভাই আপনি জানেন? আমি বললাম ভাই এরকম কোনো বিষয় আমার নলেজে আপাতত আসে নাই, আর যদি জানতাম আমি নিজে ওখানে উপস্থিত থাকতাম। তো বললো ভাই এটা এমন কিছু না, এখান থেকে টাকা নেওয়া হচ্ছে। তখন আমি বললাম ভাই যে কয়জন আছে সবাইকে বেঁধে ফেলেন, যদি আলিপুরের নাম পরিচয় দেয়, আলিপুর সমন্বয়ক পরিচয় দেয়, আলিপুরের সমন্বয়ক কে কি আছে না আছে এগুলো আমি খুব ভালো মতোই জানি। এরা যদি পরিচয় দেয় সব কয়জনের পিঠ মরাতে বাঁধেন। এরপরে আমি ওই দিন সকালবেলা ব্রাশও করিনি, জাস্ট মুখ ধুয়েছি, মোটরসাইকেল নিয়েছি, বের হয়ে গেছি। গিয়ে পৌঁছালাম 8টায় 21 8টা 21 গিয়ে ঘটনাস্থলে দেখলাম, তাদের নামগুলা বলা উচিত কিনা জানি না, যেহেতু সাতক্ষীরার মানুষ এটা অনেক আগ্রহ আছে। যাই হোক, বেশ কিছু কমিটির লোকজনকে আমরা দেখলাম। রায়ন কবির ভাই বলতে আসছে যে নামগুলো বলেন, যাই হোক বলি। ওখানে দেখলাম যে হচ্ছে আমাদের সংগঠক, মুখ্য সংগঠক আমাদের আছে রুমন ভাই, আল শাহরিয়ার রুমন। দেখলাম ঘটনাস্থলে উপস্থিত মাহি নাম করে একটা ছেলে, এরা আমি দেখছি কয়েকবার, বাট ওইভাবে জানি না, প্লিজ একটু সময় দিবেন। আমার নামগুলো আছে একটা ইসে, আমি একটু বের করতেছি, নাইলে অবশ্যই আমার দর্শক যদি কমেন্টে বলতে পারে যে আজকে আমরা অনেক কিছু জানতে চাই, আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল আমরা উত্তর চাই, তো আমরা কেন আপনাকে সময় দেবো না? অবশ্যই সময় দেবো। এখানে হচ্ছে উপস্থিত ছিলেন ইমন হোসেন, ইনি হচ্ছে যুগ্ম আহ্বায়ক 13। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রোহান, মুখ্য সংগঠক হচ্ছে ওই যে আমাদের শাহরিয়ার ভাইয়ের ভাই মনে হয়। এরপরে উপস্থিত ছিলেন পারভেজ, উপস্থিত ছিলেন পলাশ হোসাইন। এরপরে আমি যতটুকু মাহফুজ ভাইরে শুনলাম উনি নাকি পরে গিয়ে এটা ঘটনা জানার পরে উপস্থিত হয়েছে। এখন আমি গিয়ে শুনলাম ওখানে যে হচ্ছে আমির ট্রাকটা অন্য কারোর নাকি আটকাইছে। যাই হোক ভাই, বিষয়টা আমি যেহেতু ওখানে নিজ চোখে দেখে নাই, বাট আমি ওইটাই বিশ্বাস করলাম আটকাইছে। আমি তখন শুনলাম ভাই এটা কখনকার আটকা, তখন হচ্ছে এটা হচ্ছে সকাল 6:30 খুব সম্ভবত, আমার যদি ভুল না হয় সকাল 6:30টায় আটকানো একটা ট্রাক। ওখানে গিয়ে জানতে পারলাম যে এর আগে আর একটা ট্রাক নাকি 46,000 টাকার বিনিময়ে ওখান থেকে ছাড়ানো হয়েছে। কে ছিল না ছিল চোখে দেখি নাই, বলে ভাই লাভ নাই। যাই হোক উপস্থিত, এরপরে আমি গিয়ে উপস্থিত হইলাম। এর মনে হয় 3 মিনিটের মাথায় আরাফাত এবং আমাদের সাদি ভাই দুইজন উপস্থিত হয় আমার পরে, ওনাদের গিয়ে আমি ওখানে দেখিনি। আমার পরে উপস্থিত হয়, তখন আমি বলি ভাই এই যে কি বিষয়, তো এই বিষয় তা আপনারা 6টার সময় আটকাইছেন, তো এখন তো বাজে ভাই 8:30, 2 ঘন্টা আটকে রাখছেন, কারো কি জানাইছেন? তখন আমি বললাম না কাউকে জানাই। তখন আমি বললাম তাহলে তো অবশ্যই ইউনো, এরপরে হচ্ছে আপনার এটা শনাক্ত করতে পারি। এরপরে হচ্ছে আপনার আমি ফোন দিই হচ্ছে আমাদের ইউনো স্যারের কাছে। ফোন দেওয়ার পরে হচ্ছে আপনার জানতে পারি যে একটা আম আছে, এই আমটা হচ্ছে ফরমালিন বিষয়ে কোনো কিছু করবেন কিনা। এখন আমি শুনলাম যে আমাদের আগেই নাকি ওখানে হচ্ছে আপনার করা হয়েছে। স্যার আমটা আমার, সাংবাদিক আমি, আমটা স্যার
এ করেন না, এরকম বেশ কিছু আমি কথা নাকি শুনছি। এবং একটু wait, উনি আমাকে বললেন যে ভাই আমটা আমার, আমি অমুক পত্রিকার সাংবাদিক, 5টা 7টা পত্রিকার নাম বল। তা বললাম ভাই সাংবাদিক তো কি হয়েছে? বলে আমার আমগুলা ছেড়ে দেন। ওনার মাথায় যা চুল নাই বুঝছেন, ছবি দেখাইতে পারতাম হয়তো বা, আছে কিন্তু এখান থেকে টাক নাই, একটা ব্যাগ ছিল, পরিচয় দিল যে আমি চ্যানেল 24 এর সাংবাদিক, আমি অমুক পত্রিকা হ্যান ত্যান, চ্যানেল 24টা মনে আছে, সাংবাদিক পরিচয় দিল। তা আমি আমার যেন কেন জানি মনে হইলো যে খুবই উনি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ফার্স্ট। হয়তো না, এবারে উনি বললেন যে ভাই যে কিছু বিনিময়ে এটা কি কোনো কিছু করা যায় কি? তাই বললাম একটা সমস্যা আছে। কি সমস্যা? কোনো সমস্যা নেই ভাই বলেন। আচ্ছা এটা তো বিক্রি করি না ভাই, এটা তো বিক্রি করি না, এই জন্য সমস্যা। আমি দেখলাম ইওনো আসতেছে না, ফোন দিলাম এডিসি যে সার্বিক, যে হচ্ছে আমাদের বিষ্ণুপদ পাল স্যারের কাছে ফোন দিলাম যে এই বিষয়ে দ্রুত একটু পাঠাইতে পারেন কিনা দেখেন। এরপরে যাই, যাওয়ার পরে ও আমগুলো নষ্ট করে বিভিন্ন জায়গা থেকে হুমকি দিছে, এই তোমরা এই করতেছো, এই অন্য লোক ম্যানেজ হয়েছে তুই কেন ম্যানেজ হইস না। তা আমি পরবর্তীতে এই নাম্বারগুলো আমি দিয়েছিলাম প্রশাসনের কাছে, হয়তোবা কোনো পদক্ষেপ আছে কিনা, মানে নিচ্ছে হয়তোবা, যাই পরবর্তীতে আর ফোন দেয় না, আমি অত আগ্রহের সাথে কোনো কিছু করেনি। মূল বিষয় হচ্ছে সাতক্ষীরায় মনে রাখতে হবে যে কোনো দুর্নীতিবাজ যদি এই কাজটা কারা জড়িত, ওই টাইমে কারা উপস্থিত ছিল, এইগুলো তদন্ত করা দরকার, এইগুলা বের করে নিয়ে আসা দরকার, সমাজের কাছে এইগুলার মুখোশ উন্মোচন করা দরকার যে কারাই এটার এই যে এইখানে একটু আমি add করি যে দুর্নীতিবাজ যারা দুর্নীতি করেছে, এই যে কমিটিটা পেয়ে বা যাই করুক না, যারাই করুক না কেন, এখন আমাদের একটা কমেন্টে আমি সেই কমেন্টে বলতেছি যে আমার নাহিদ হাসান যে হচ্ছে গুলি লেগেছে, 24 অভ্যন্তরীণ গুলি লেগেছিল, যার আপনি প্রথমে বলতেছিলেন, 3রা জুন অর্থাৎ 3 জুন বৈষম্য কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ওই নামে রানিং, মানে ওই নামে এখন রানিং করতেছে, আবার নাম ব্যবহার করে ক্ষমতা অপব্যবহার করে একই সাথে টেন্ডারবাজি করতেছে। এর ব্যাখ্যা চাই ইমরান ভাই, রনি ভাইয়ের কাছে, দুজনের কাছে ব্যাখ্যা চাই। এবং আমি 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 আরেকটা প্রশ্ন আমার ইনবক্স থেকে আসছে, সেটা হচ্ছে যেহেতু এখন কমিটির মেয়াদ শেষ, এখন আপনারা এই যারা যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে আপনাদের কাছে তথ্য আছে, সেগুলো কি আপনারা উন্মোচন করবেন? তাদের বিরুদ্ধে কি আইনগত কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, বিষয় হচ্ছে কমিটির মেয়াদ শেষ, তারপরে এগুলো ব্যবহার করে অনেক জায়গায় অনেক কিছু করা হচ্ছে। সাতক্ষীরার মানুষ এখনো জানে না যে কমিটির মেয়াদ তো শেষ হয়েছে, এটা অনেকে জানে। যেমন যেমন আজকে যারা সত্য কথা আমি নিজে জানতাম না, আজকে লাইভে জানলাম এবং সবাইকে জানাই দিলাম। এটা আমি বলতে চাচ্ছিলাম যে আজকে যারা টকশোতে উপস্থিত বা আজকের টকশো বা লাইভ যারা দেখছে, তারাও হয়তো অনেকেই কিছু মাইন্ড করবেন না, হয়তো অনেকেই জানতো না, যেহেতু জানলো। এখন কথা হচ্ছে এখানে আপনি, আমি, আমরা পুরো সাতক্ষীরায় যারা আন্দোলন করেছি, আমাদের প্রত্যেকের কিন্তু পরিচয় কি? আপনি যখন আমার কাছে পরিচয় জানতে চাইলেন যে ভাই আপনার নামের ওখানে কি দিব, আমি কিন্তু বলতে পারতাম ভাই যে সাতক্ষীরা জেলার মধ্যে একটা আছে, এটা পাবলিশ করেন। কিন্তু না, আপনাকে আমাকে মনে রাখতে হবে আমরা একজন জুলাইয়ের যোদ্ধা। আমরা যদি এটা নিয়ে কাজ করতাম না, এতদিনে কিন্তু আমাদের ওই যে জুলাই সনদ চলে আসতো ভাই, কিন্তু এটা নিয়ে তো আমরা কাজ করার সুযোগ পাই না। আমরা কাজ করতে ব্যস্ত নিজেকে গড়ে তোলা, নিজেকে বড় করে তুলে ধরার জন্য কিন্তু আমরা ব্যস্ত। আজকে বৈষম্যের এখান থেকে উপদেষ্টা আর আসে না, ঘোড়ার ঘাস কাটে ওরা। কমিটি তো আছে তো, উপদেষ্টার পদে 2-3 জন বসে আছে, ঘোড়ার ঘাস কাটে কেন? একটা সনদের জন্য তারা কি কথা বলতে পারে না? আজকে যারা এই আন্দোলনে জীবন দিল, আজকে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করলো, কালকে যদি সরকার চেঞ্জ হয়, আজকে যারা আমরা এই আন্দোলন করছি, কালকে আমরা জঙ্গিতে পরিণত হবে, আমাদের আমাদের দায়ভার গুলো কে নিবে? এই যারা ঘোড়ার ঘাস কাটে, এদেরকে টেনে নিচে নিয়ে আসা উচিত। এদের নিম্নতম যোগ্যতাও নাই মনে হয় ওই জায়গায় বসে থাকে। কথা দেয়, কথা রাখে না। কিসের কি জন্য কথা দেয়? 30 দিনের ভিতরে ঘোষণা করবো হ্যান ত্যান, কোন রকম কোনো নেই ভাই। আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু সারা জীবন আশার বাণী শুনে আসছি,
যেমন আজকে আমি একটা জিনিস ভাবতেছিলাম যে আসলে আমরা কিভাবে কি আছি না আছি, এখান থেকে আমার কিছু কথা মনে আসলো। বাংলাদেশ এখন কিন্তু একটা অস্থির কিন্তু এক সম্ভাবনাময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখানে বিভ্রান্তের সাথে জন্ম নিয়েছে নতুন ঐক্যের বীজ। যারা আজ বিভ্রান্ত তারা কাল নির্ভীক, যারা আজ প্রতারিত তারা কাল প্রবল প্রতিরোধ গড়ে তুলতে পারে। আজ বাংলাদেশ সেই সন্ধিক্ষণ যেখানে জনগণ ফ্যাসিবাদ নয় আত্মমর্যাদা চায়, আধিপত্য নয় অধিকার চায়, আর ছলনার রাজনীতি নয় নির্ভেজাল গণতান্ত্রিক বিকল্প চায়। এবং বাংলাদেশ যে হচ্ছে আমাদের, আর আমরা যারা আজ এই বাস্তবতা চিহ্নিত করেছি, আমাদের কাজ সমালোচনায় থেমে না, আমাদের কাজ হচ্ছে সেই ভবিষ্যৎ ভিত্তি গড়ে তোলা যেখানে আপোষ নয় আদর্শ থাকবে, নেতা নয় নেতৃত্ব থাকবে, আর সেখানে ভারত নয় বাংলাদেশই হবে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। এটাই আমাদের সময়ের দাবি। যারা সাহস করে সত্য বলবে, পথে থাকবে, পাশে থাকবে, তাদের নিয়েই গড়া হবে নতুন বাংলাদেশ। এটাই আমাদের আগামী রাজনীতি, এটাই আমাদের উদ্যোক্তা, এটাই আমাদের মাথায় রাখা উচিত। জি ধন্যবাদ, অনেকক্ষণ ধরে অনেক প্রশ্নের উত্তর দিলেন নাজমুল হোসেন রনি। এবার আমি যাব মোহাম্মদ ইমরান হোসেনের কাছে। এইখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা করেছেন কাজী আমিনুর আদনান, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির কার্যক্রম সাধারণ ছাত্রজনতা তো অলরেডি জেনে গেছে। সামনের দিনগুলোতে বাংলাদেশের উক্ত জেলা কমিটির গুলোর কোনো গুরুত্ব আছে কিনা রনি ভাই? অর্থাৎ এই উত্তর তো রনি দিয়ে দিয়েছে কারণ কমিটির মেয়াদ শেষ। আচ্ছা, নাহিদ হাসান উনি একটা হাস্যকর কমেন্ট করেছেন যে ট্র্যাকের পার্সেন্টেজ ভাগটা। আচ্ছা, এই বিষয়ে আমি আসবো। এই এখন যে প্রশ্নগুলা আমি উত্তর নিব হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন ইমরানের কাছ থেকে। বৈষম্য ছাত্র আন্দোলনের এত সমস্যা, তা ভাই আপনি কেন আছেন, এটা আসলে কাকে ইন্ডিকেট করে বললো এটা আমি বুঝলাম না। এটা আচ্ছা, হচ্ছে কমিটির বিষয়, তো এটা বলা যেহেতু আমি কমিটিতে আছি। এখন কেউ বৈষম্য নাজমুল ছিলাম বলো। এটা নেই কমিটি, নতুন করে যেহেতু কমিটি কমিটির মেয়াদ শেষ, হ্যাঁ হ্যাঁ, নতুন করে কমিটি আসবে। পরিচয় এটা হইতে পারে যে সাবেক আহ্বায়ক বা সাবেক জি, আমি আবার আসি। সাকিব সংক্ষিপ্ত করতে বলেছেন, ওকে। নাইম বাবু, নাজমুল ভাই কিছুদিন আগে মেলার হাফ পেমেন্টের বিষয় ক্লিয়ার করবেন। তো আমি নাজমুলের কাছে পরে আসবো। আমি প্রথম প্রশ্নটা রেখেছি ইমরান ভাইয়ের জন্য, সেটা হচ্ছে ট্র্যাকের পার্সেন্টেজ ভাগ বিষয়ে আপনি কিছু জানান কিনা। আচ্ছা, তারপরে আরো আছে নাহিদ, তো প্রশ্ন উত্তর গেল। নাজমুল ভাই কিছুদিন আগে মেলার হাফ পেমেন্ট, এটা বারবার প্রশ্ন করতেছে। 5 তারিখের আগে আরাফাত সাহেব চাকরি করতো, এখন সে করে না। সে চাকরি করে না, তার পরিবার কেমনে চালাচ্ছে? আচ্ছা, এরপরে প্রশ্ন আছে যে না আসলে এখানে স্বাধীন বাংলাদেশে সবাই স্বাধীনভাবে প্রশ্ন করবে, যেহেতু আপনারা সাতক্ষীরার মধ্যে নেতৃত্ব, তরুণ নেতৃত্বের মধ্যে সর্বোচ্চ পদে আছেন আপনারা, আমি মনে করি আমাদের থেকে না, অর্থাৎ আপনাদেরকে সবাই গ্রহণযোগ্য মনে করেই বিধায় কমেন্টে বলতেছে ভাইদের সবাই থাকুক, আমরা আমাদের মনের প্রশ্ন জানতে চাই। আচ্ছা, তারপর আগামী বাংলাদেশের রাজনীতি কোন দিকে গড়াচ্ছে, এসবগুলো আমরা পরে আসি। প্রথমত আসি যে পার্সেন্টেজ ভাগের বিষয়টা, এই বিষয়ে ইমরান হোসেন ভাই কোনো কিছু জানেন কিনা? ধন্যবাদ নাজমুল কবির ভাই। এখানে 3টা প্রশ্ন আমি নোট করছি। একটা হলো যে আমের পার্সেন্টেজ, একটা আছে মেলার হাফ পেমেন্ট, আর একটা আছে যে আমাদের আহ্বায়ক সাহেব, সাবেক আহ্বায়ক সাহেব, ওনার যে চাকরির বিষয়টা আসলে ওনার ব্যক্তিগত বিষয়। দেখুন, আমি প্রথমে আসবো আমের পার্সেন্টেজের বিষয়টা, ঠিক আছে? সেটা হচ্ছে আমি একটা ভিডিও ক্লিপ পাই এবং সেখানে কয়েকজনের নাম আসছে। আসলে এটা কতটুকু সত্য এবং প্রমাণ আসলে ভিডিও ক্লিপের পর তার কাছে থাকে না, ঠিক আছে? যদি এগুলা কি দর্শককে আপনি দেখাতে ইচ্ছুক আছেন, যে দর্শকদের সাতক্ষীরা যারা অডিয়েন্স আছে, সাতক্ষীরা যারা আছেন তারা দেখাচ্ছেন? অলরেডি আমার কাছে একটা ভিডিও আসছে, আমি আপনার পরে বলবো। যে ফোনটা থেকে আমি কানেক্ট আছে এই ফোনটাই আছে অবশ্য, তবে আমি যদি এখান থেকে স্ক্রিন শেয়ারের মানে আছে একটা, কিন্তু আসলে আমার প্রাইভেসি ইস্যু থাকতে পারে, এই জন্য আমি সবাই দিব না। তবে একটা কথা আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে পার্সেন্টেজের বিষয়টা, আমের বিষয়টা কিন্তু আসলে একটা ইস্যু হয়েছে
এবং আপনি জানেন এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশ এমন একটা দেশ, এখানে কখনো জায়গা খালি থাকে না। আওয়ামী লীগ ছাত্রলীগের যে চাঁদাবাজি, চাটুকার এবং যে মানে সুবিধা নেওয়া, এই যে জিনিসটা, ওটা অবশ্যই পূরণ হয়ে গেছে। আমরা আমরা সংগঠন করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা আমাদের প্ল্যাটফর্মে ফেরত গেছি। এখন কথা হচ্ছে, আমি যে পার্সেন্টেজের বিষয়ে আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমিও জানতে পারি যে প্রথম একটা ট্র্যাক আটকাই, সেই ট্র্যাকটাকে 46,000 টাকা 46,000 টাকা আপনার দিয়ে ওই জিনিসটা ছাড়াই, এটা আমি জানতে পারি। কিন্তু আসলে ভেরিফাইড অনেক কিছু না থাকার কারণে আমরা আসলে ওইভাবে বলতে পারি না এবং বলিও নাই। কিন্তু যখন এটা জানাজানি হয় যে 46,000 টাকা বা 6,000 টাকা হোক বা 5,000 টাকা হোক, এই 5,000 টাকা বা 3,000 টাকা বা 2,000 টাকা হোক, অল্প টাকা হোক, এই টাকা নেওয়ার আসলে বিষয়টা কি, বা টাকাটা ওরা মানে যারা নিচে এরা কেন নিবে, ওরা নেওয়ার কে? যদি তারা অন্যায় করে থাকে প্রশাসন দেখবে, ঠিক আছে, আমার কথা হচ্ছে এটা। তারা যদি অন্যায় করে থাকে প্রশাসন দেখবে, এবং এই টাকাটা নেওয়া হয়েছে এটা আমি জেনেছি। আসলে কতটুকু সত্য এটা আমি জানি না। এখন কথা হচ্ছে 46,000 টাকা আমি যেটুকু নাম শুনেছি সেটা হচ্ছে কয়েকজনের নাম, সেটা হচ্ছে এই যে ও যে নামগুলো বললো, এই নামের সাথে আমি ওখানে ওই যে আমি যেটুকু জানি যে হাতে করে টাকা নেওয়া বা এই টাকাটা নেওয়া নাকি মাহফুজ নামে একজন ব্যক্তি, তিনি নাকি নিয়েছে, এটা আমি শুনেছি। কিন্তু আসলে এটা কোনো আমি এখন প্রমাণ পাইনি, এজন্য আসলে ওইভাবে বলা যায় না। কিন্তু এখানে যে রুমন, রোহান, পারভেজ, পলাশ, মাহফুজ, মাহি, অনেকগুলো ইস্যু, অনেকগুলো নাম, এই পার্সেন্টেজ বিষয়ে আমি জেনেছি ভিডিও এবং এবং আম বিক্রেতার একটা ডকুমেন্টও আমি পেয়েছি এবং তার সাথে ফোনে কথা বলেছি, মিডিয়ার সাথে কথা বলেছে উনি। প্রথম উনি একরকম বক্তব্য দিয়েছে, পরবর্তীতে ওনাকে ভয় দেখিয়ে বা ভাবিয়ে দেখিয়ে আরেকটাই নেওয়া হয়েছে। এখানে একটা আমি সিম্পল একটা ইস্যু অ্যাড করব, সেটা হচ্ছে এই যে ব্যক্তিগুলো না, এই কয়েকটা ব্যক্তি, এখানে এদের একটা গ্রুপ আমি দেখছি। আপনাদের এই অনেকে এই কথাটা বলে নাই, আমাদের নাইম বাবু বা অন্য নাহিদ, এরা আসলে এই কথাটা কখনো উত্থাপন করে এবং জানায়নি, আমিও কখনো পোস্ট করি নাই। কথা হচ্ছে মাছখোলায় এখানে একটা খাল আছে, খাল কাটা আছে, ঠিক আছে। এই খাল কাটার ওখানে ওই মাটি যে জমাট বাঁধা মাটি যে উঁচু করে রাখা, খাল কাটা করে মাটি থাকে, এই মাটিটা কোন একটা পক্ষ নিয়মিত টাকা পয়সা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, রাতে নিয়ে আসা, যে গাড়িগুলো আমাদের চলমান রাস্তায় চলাচল নিষিদ্ধ, সেটা বৈষম্য বিরোধীর কয়েকজন নেতা, তাদের নেতা বলা যায় না, তাদেরকে আসলে ওই পদস্থ কোন একটা পদে আছে, যুগ্ম বা কোন একটা সদস্য হিসেবে আছে, তারা ওইটাকে ব্যবহার করে তারা প্রশাসনকে করে তারা ওই কার্যক্রম চলমান করছে। সেটা হচ্ছে আপনি দেখবেন যে আগেকার সময়ে, আওয়ামী লীগ থাকাকালীন সময়ে ছাত্রলীগের যারা দায়িত্বশীল থাকতো, পৌর জেলা শাখা দায়িত্বশীলরা তাদের নামে চালাইতো যে আমি মাটির ব্যবসা করছি, এই গাড়িগুলো আমার যাচ্ছে। আমি একদিন খুলনা আমাদের গভর্নমেন্ট কলেজে কোনো একটা প্রোগ্রামে আমি যাই, এই প্রোগ্রাম থেকে বেরিয়ে গভর্নমেন্ট কলেজের সামনে একটা সিঙ্গাড়ার দোকানে যাই সিঙ্গাড়া খাওয়ার জন্য। ওইখানে গেলে আসলে রেকর্ড যেহেতু হচ্ছে, এটা দরকার এবং সবাই একটু নোট করবেন। ওখানে সিঙ্গাড়া খেতে বসছি এবং আমার পরিষদের অনেক ছেলেপেলে ওখানে ছিল, অনেক সহযোদ্ধা আমার সাথে ছিল। যখন ওখানে যাই তখন হঠাৎ করে দুজনের সাথে দেখা, খুব অপরিচিত, এবং তার আগে একটা আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আমাদের অনেক সিনিয়র, প্রায় 10-12 বছর সিনিয়র, তারা দুজনই মাটির ব্যবসা করে। আমি চিনতে পারি, তারপরে আসলে অনেক অপরিচিত লোক আছে যারা আমাকে চিনে, তাদেরকে আমি শুভেচ্ছা বিনিময় করার পর ওনারা আমাকে জিজ্ঞেস করে, ভাই আগের দিন আমাদের গাড়িটা আটকানো হয়েছে, তা আমরা তো আপনাদের সাথে কর্পোরেট করতেছি, তাহলে আমার অসুবিধা হচ্ছে কেন? আমি অবাক যে আমাদের গাড়ি আটকাচ্ছে, আমি আসলে একদম অজানা। বলছে আপনারা যে সমন্বয়কগুলো পাঠাইছেন তারা এইভাবে করতেছে, তাদের আমরা তাদের সাথে কর্পোরেট করে এবং সমন্বয়কের কাজ করতেছি, এবং তারা যেটা দাবি করছে সেটা আমরা করতেছি সরাসরি। আমি তো আসলে জানি না এগুলো কোনো কিছু, যে আমরা তো সমন্বয়ক বা আমরা আসলে এইভাবে কাউকে পাঠাই নাই, কিন্তু কোনো না কিছু হচ্ছে, বলছে আপনি থাকেন, ওরা আসতেছে। আমি ওখানে বসে আমি আমার মতো খাচ্ছি, হঠাৎ করে দেখি দুজন ব্যক্তি মোটরসাইকেলে আসছে। দুজন ব্যক্তি এসে তার সাথে কথা বলছে, তারা আমাদের দেখে তাদের চক্ষু ছড়া পড়া, যে এরা আসলে এই বিষয়ে কিভাবে এরা এখানে কেন এবং এরা কেন জানতেছে এই বিষয়গুলো, এবং আমার সামনে আলোচনা করতেছিল না। এবং আমাদের সামনেই বসে আমি জিজ্ঞেস করছি যে এখন কিছু হচ্ছে, তখন মানে ওনারা খুব দ্রুত ওখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে একটা কথা বলে যে আসলে ভাই আপনার তো একটা ব্যবসা আছে বা আপনাদের ইনকাম সোর্স আছে, আপনি তো বসে থাকলে আপনার দিন মান্থলি আপনার ভালো একটা ইনকাম, যেহেতু রেস্টুরেন্ট ব্যবসা। আমি বলছি আমরা এখন বাড়িতে বেরোলে আমাদের মার কাছে 100 টাকা নিয়ে বেরোতে হয়, এরকম আমার কানে কানে বলছি। কিন্তু আমি কথা পাবলিকলি বলতেছি কেন, বিষয়টা একদম সরাসরি প্রমাণিত, মানে বৈষম্যর নাম ব্যবহার করে সরাসরি তারা এই কাজগুলো করতেছে, যারা আহ্বায়ক সদস্য হিসেবে জানে না, ঠিক আছে, কিন্তু এগুলো করছে, এটা আমার সরাসরি প্রমাণিত জন্য বললাম। আমি বিষয়টা বললাম যে আমি এটা শুনেছি এবং ভিডিও ক্লিপ সহ এই নামটা সাতক্ষীরার মানুষ জানতে চায়।
আচ্ছা আমি বলি, একটা আছে পারভেজ এবং একটা আছে হলো মিজান রহমান। এই দুজন ব্যক্তি আমার সাথে ওই দিন দেখা হয় এবং ওনাদের সাথে কথা হয়। এই দুজন ব্যক্তি, এবং ওনারাও এটা স্বীকার করবে, ওদের সাথে কথা হয়। এবং আর যে দুজন ব্যক্তি মাটি ব্যবসায়ী, ওদের কাছ থেকে শুনলেই পাওয়া যাবে যে মাটি ব্যবসায়ী ওরা করছে কিনা। এবং সরাসরি ওখানে আরো লোকজন ছিল, বিএনপির আমাদের একটা ভাই ছিল মনিরুল ইসলাম, মনি ভাই। আমি যখন জানছি যে মাটি ব্যবসায়ী এরকম করতে, আমি মনি ভাইকে ফোন দিই। মনি ভাই যখন ফোন দিছে, ওই ওই যে দুজন ব্যক্তি, যে দুজন ব্যক্তি মাটি ব্যবসা করে, এরা আওয়ামী লীগের সময় মাটি ব্যবসা করতো, ঠিক আছে? এই জন্য ওনাদের ওই সিন্ডিকেটটা আছে, জানা আছে, এটা ক্লিয়ার করলাম। আর আসলে নাম বলাটা কি, আমি তো যেটা সরাসরি জেনেছি এবং শুনেছি নিজের কানে এবং নিজে দেখেছি, ওখানে শুধু আমি না, আমার পরিচিত অনেক লোকজনই ছিল। এবং ওই যে সিঙ্গার দোকানটা, ওখানে বসে কথা হয়েছে, অনেকে আবার রেকর্ডও করছে এটা। হ্যাঁ, তো যদি ডকুমেন্ট লাগে সেটা হচ্ছে দিতে পারবে। তো এটা ক্লিয়ার করলাম। আমের পার্সেন্টেজটা বললাম না, অনেক বেশি। দেখুন একটা বিষয় বলি, আমি রনি, আমরা পদ পদবিতে ওইভাবে হাইলাইটেড পদে আমাদেরকে রাখা হয়নি কেন আগে কিন্তু বলেছি, যাদেরকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো, যাদেরকে দিয়ে আমি কাজ করাতে পারবো, আমার উদ্দেশ্য সাধন করতে পারবো, আমার উপর কথা বলবে না, তাদেরকে আমি আমার দায়িত্বে রাখবো, ঠিক এমন একটা বিষয়। তো ক্লিয়ার করলাম, আমার পার্সেন্টেজ ক্লিয়ার হলাম। এইবার আসছে আমরা মেলার বিষয় নিয়ে, এটা আমরা অনেকবারই বলছি। দেখুন, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক একটা সরকারি বা আমাদের পৌরসভার আন্ডারে একটা প্রপার্টি, যেখানে বইমেলা বা এই ধরনের জাতীয় উৎসবগুলো পালন হয়। এখানে দীর্ঘদিন, বিশেষ করে আগের বার আমাদের যে সাতক্ষীরা ঐতিহ্যবাহী গুলপুকুরের মেলাটা জুলাই পরবর্তীতে হতে চেয়েছিল, আমরা কয়েকজন না করেছিলাম, কেন জানেন? আইন শৃঙ্খলা বাহিনী ফাংশন করতে পারেনি, এই জন্য আমরা কয়েকজন না করেছিলাম। এবং ডিসি স্যার এটা হ্যাঁ বলছিল যে তারা প্রোগ্রামে আপাতত থাক, পরবর্তীতে ইনশাল্লাহ এটা চলমান থাকবে। এখানে কিছু ব্যক্তির খুবই অসুবিধা যে কেন মেলা করতে দিল না। আসলে দেখুন, মেলার সাথে ওদের কি সম্পর্ক, যে মেলা করতে দেয় না, এদের সাথে কি সম্পর্ক? আমাদের মেলা করতে দেয় না বিষয় না, আইন শৃঙ্খলা বাহিনী ঠিকভাবে ফাংশন করতে পারছিল না সে সময়, জুলাই পরবর্তীতে। তো ওই সময় যদি কোনো একটা মত তৈরি হতো, কোন নারী, কোন আপনার পরিবারের লোকজনকে যদি সেভাবে হেনস্থা করা হয়, সেভাবে যদি পুলিশ প্রশাসন যদি ফাংশন না করতে পারে, তো অসুবিধা হবে। আমরা অনেক কিছু বিবেচনা করে আমরা বলছিলাম যে আপাতত এটা থাক। তো ওই বিষয়গুলো নিয়ে অনেকে ক্ষিপ্ত ছিল যে প্রোগ্রাম করতে দেয় না আমাদের। ও আচ্ছা আচ্ছা, কি এটা রুমন দুইজন? না না, হাসিবুল ইসলাম রুমন ওখানে না, এটা আছে আমাদের মনে হয় ওই রনি যে রুমন বলছে সেটা হলো আমাদের আলসারের রুমন মেবি, ঠিক আছে? রুমন ক্লিয়ার করছে বলছে, যাই হোক ওটা রনি ক্লিয়ার করবে আবার। তো ওই যে মেলার বিষয়টা বললাম, মেলার প্রোগ্রামের করা হওয়ার কথা ছিল মাত্র 15 দিন কি 7 দিন, এরকম একটা বিষয়। আমি আসলে এক্সাক্টটা জানি না, ডিসি স্যার ওইটা একজন ব্যক্তিকে করে দিচ্ছে, যে যেটা আসলে ওটা আপনার ডিল করে নেওয়া হয় বা টেন্ডার করে নেওয়া হোক বা ডেকে নেওয়া বলে যেটাকে, এটা নিচ্ছে কোন একজন। কিন্তু ডেকে নিছে সরকারি সম্পত্তি, সরকার এর এভাবে পার্সেন্টেজ পাবে, পার্সেন্টেজ বা এটার আর্থিক যে এটা পাবে। কিন্তু এখানে কোন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিরা, রাজনৈতিক সংগঠন, একটা সার্বজনীন সংগঠনের ছাত্রদের প্রতিনিধিত্ব করা যে সংগঠন, সেটা তারা কেন এই বিষয়ে কথা বলবে, তারা কেন এই বিষয়ে জড়াবে? এবার আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে, মেলার বিষয়টা বললাম না, 15 দিনের জায়গায় সেখানে সেটা 20 দিন হয় বা 1 মাস হয়, তখন তো আমাদের অবশ্যই জানতে হবে। এবং যেটুকু আমরা ভয়েস রেকর্ড বা পেয়েছি, আসলে ফুল ভয়েস না পাইলে অনেক একটু অসুবিধা, কনফিউশন থেকে যায়। তারপরে আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ার করি যে হাফ পেমেন্ট করে দেন বা এটা করে দেন। এবং আমরা মেলার যে মালিক, মেলা যে যিনি ডেকে নিয়েছিল, ওনার সাথে কথা বলেছি। এখানে অনেক বিষয় আছে, অনেকেই ভয় পায়, অনেকেই ভয় পায়, কিন্তু অনেকেই ভয় পায় এই বিষয়ে কথা বলবে না। কিন্তু আমরা কিন্তু ওই সময় বলেছি যে মেলার মেয়াদ কেন বাড়লো, প্রশাসনের জবাব দেওয়া লাগবে। আমরা কিন্তু করেছি, আমাদের টাইম লাইনে বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছি, কিন্তু কেউ কিন্তু এর উত্তর দেয় না। এবং আওতা আনতে চেয়েছিলাম, কিন্তু অনেকেই বাধা দিয়েছে, এমনকি পলিটিক্যাল ব্যক্তিও জড়িত হতে পারে। তাই না হলে তো আসলে একটা মানে প্রশাসন তো আসলে বেতনভুক্ত কর্মচারী, তাই না, বা বেতনভুক্ত কর্মকর্তা। তারা আমাদের নিরাপত্তা বা আমাদের কাজ করার জন্য তারা নিয়োগপ্রাপ্ত। কিন্তু তারপরেও কি, যখন একটা জেলার প্রধান যখন এইসব বিষয়গুলো ডিল করে, ওনারা কিন্তু অত সময় নেই যে কে কি করতেছে। কিন্তু যখন এনারা আলাদাভাবে ডিল করে যে আমি 15 দিন বাড়াই দিচ্ছি, বা আমি 10 দিন বাড়াই দিচ্ছি, বা আমি 5 দিন বাড়াই দিচ্ছি, এই 5 দিনে যে ওখানে যে দোকানগুলো আছে, ওখানে যে যারা ব্যবসা করে, তারা তো অবশ্যই টাকা পয়সা দিয়ে একটা লেনদেন করবে। এই জন্য হয়তো মেলার মেয়াদটা বাড়ছে, এটা ক্লিয়ার করলাম। আরেকটা বিষয় ক্লিয়ার করলাম যে আরাফাত হোসেন বা সাবেক আহ্বায়ক এর চাকরি বিষয়টা। দেখুন, জুনের 3 তারিখ না,
রনিয়া আছে, আমরা কলার ওর একটা প্রোগ্রামে হঠাৎ করে দেখলাম ওনাকে, ওনার হলো উৎপত্তি বা ওনার ওই মানে উনি আমাদের আন্দোলন সংগ্রামে ছিল, কিন্তু ওই যে হাইলাইটেড ভাবে প্রতিনিধিত্ব করবে, উনি বেশিরভাগ সময় উনি একটা জব করতো, উনি দুপুরের টাইমে সময় দিতে পারতো না বা বিকাল 4টার পরে হয়তো সময় দিতে পারতো, এরকম একটা বিষয় ছিল। যে কোনো ইস্যু থাকুক, যে কোনো জায়গায় প্রোগ্রাম থাকুক, উনি ওখান থেকে আগে ডিউটি শেষ করে এসে এ করতে বলতো, আমার তো পরিবার চালাতে হবে, আমার বাচ্চা আছে, আমার পরিবার আছে, আমি ওই আইটি ফার্ম ছাড়া আমি অন্য কোনো কাজ করি না। তো উনি আমাদের সাথে আমি কিন্তু এটাই জানতাম। দেখুন আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এটা আপনারা জানেন, আমার 4 বছর 3.5 বছর আমার ব্যবসাটা আছে আমার বাইপাসের ধারে। এখন আমাদের একটা ইনকাম সোর্স আছে, আমি যদি এখানে আমার অটোমেশন করা, আমি যদি এখানে 5 দিন সময় না দিই বা 10 দিন সময় না দিই, আমার ম্যাটার করবে না, আমি জেনে আমার ব্যবসা চলছে, তো এটা স্বাভাবিক।